তো দেখ সাপ্লাইয়ের যেটা আজকে সেকেন্ড ক্লাস, সাপ্লাইয়ের সেকেন্ড ক্লাস, ঠিক আছে। তো তো আগের দিন যতদূর হয়েছিল আজকে তারপর দিয়ে পড়ছি সাপ্লাই শিডিউল, ঠিক আছে। তো আমরা যখন ডিমান্ড চ্যাপ্টার পড়েছিলাম ওখানে ডিমান্ড শিডিউল বলে একটা পয়েন্ট পড়েছিলাম, মনে আছে নাকি জানি না, ডিমান্ড শিডিউল, ঠিক আছে। ওই যে ডিমান্ড শিডিউল, ওটা ছিল ডিমান্ড শিডিউল, এটা হচ্ছে সাপ্লাই শিডিউল, একই জিনিস। শিডিউল মানে জানিস তো, শিডিউল মানে কি? তালিকা। দেখ লেখা আছে ইট ইজ আ ট্যাবুলার প্রেজেন্টেশন, মানে শিডিউল মানে কি? কোনো একটা টেবিল বলবে, টেবিল, শিডিউল মানে টেবিল। বলছে ইট ইজ আ ট্যাবুলার প্রেজেন্টেশন, মানে এটা একটা টেবিল, দেখ একটা টেবিল দিয়েছি। শিডিউল মানে একটা, শিডিউল মানেটা কি? শিডিউল মানে হচ্ছে ট্যাবুলার, কি লেখা আছে? প্রেজেন্টেশন, মানে টেবিলের মধ্যে প্রেজেন্টটা করব কিসের মাধ্যমে? টেবিলের মধ্যে প্রেজেন্টেশনটা করব, ঠিক আছে। বলছে ইট ইজ আ ট্যাবুলার প্রেজেন্টেশন, ঠিক আছে। তো শোয়িং আ ডাইরেক্ট রিলেশনশিপ, ডিমান্ডে কি লেখা ছিল ওখানে? যদি ডিমান্ডের অ্যান্সারটা বের করিস ওখানে লেখা ছিল ইনভার্স রিলেশনশিপ, ডিমান্ডে ছিল ইনভার্স। আর সাপ্লাই কি হবে? ডাইরেক্ট রিলেশন। আন্ডারলাইন করে দে, ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন কার কার মধ্যে? কোয়ান্টিটি সাপ্লাই এন্ড প্রাইস অফ গুড, ঠিক আছে। তো কার কার মধ্যে তোর ডাইরেক্ট রিলেশন? প্রাইসের সঙ্গে কার? কোয়ান্টিটি সাপ্লাই, সাপ্লাই অফ গুডস। তাই দেখ দেখ দেখতে পাচ্ছিস প্রাইস ছিল 5 টাকা, যখন প্রাইস 5 টাকা ছিল তখন সাপ্লাই কত? গুড সাপ্লাই ছিল 500। এখন প্রাইস 5 টাকা থেকে 8 টাকা হলো, মানে কি হলো? প্রাইস বেড়ে গেল। প্রাইস যখন বাড়ছে, দেখেন প্রাইস বাড়ছে, প্রাইস যখন বাড়ছে তখন সাপ্লাই কি হচ্ছে বল? 500 ছিল 900, বাড়ছে, সাপ্লাই বাড়ছে। এটাই তো তোর সাপ্লাই ছিল, ঠিক আছে। তো তাহলে যখন 8 হলো তখন কত হলো? 900। আবার 8 থেকে বেড়ে যখন 11 হলো তখন সাপ্লাই বেড়ে কত হলো? 900 থেকে 1300। আবার 11 থেকে বেড়ে যখন 18 হলো তখন কত হলো? 1300 থেকে 1340। বোঝা গেল? এবার কি করব? সাপ্লাই কার্ভ, মনে পড়ে আগে যেমন ডিমান্ড কার্ভ পড়েছিলাম, যেমন ডিমান্ড কার্ভ আঁকা ছিল এরকম ভাবেই আঁকবো সাপ্লাই কার্ভ, ঠিক আছে। তো সাপ্লাই কার্ভ, এটা কি লেখা আছে দেখ। কার্ভ মানে বুঝতে পারছিস? দেখ শিডিউল আর কার্ভের মধ্যে ডিফারেন্সটা বুঝছিস? শিডিউল মানে কি? একটা টেবিলের মাধ্যমে দেখাবে, আর কার্ভ মানে ছবি আঁকবো, ছবি আঁকবো, পিকচার ড্র করবো। বলছে ইট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে একটা গ্রাফ আঁকবো, গ্রাফ, একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শোয়িং, শোয়িং যেটা কি দেখাচ্ছে? একটা ডাইরেক্ট রিলেশন, ডাইরেক্ট রিলেশন দেখাচ্ছে কার কার মধ্যে? বিটুইন প্রাইস অফ আ কমোডিটি এন্ড কোয়ান্টিটি সাপ্লাই। কার কার মধ্যে ডাইরেক্ট রিলেশন দেখাবে? প্রাইসের সঙ্গে সাপ্লাই ডাইরেক্ট রিলেশন দেখাবে, ডাইরেক্ট। ছবিটা, ছবিটা জানিস? দেখ কি হয়? এক্স ও ওয়াই, তাই তো? ছবিটা দেখে নে, এক্স ও ওয়াই। এটাকে কি অ্যাক্সিস বলে? এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস, আর এটাকে কি বলে? ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস। এই দিকে কি থাকে? এই দিকে কি থাকে? এই দিকে কোয়ান্টিটি থাকতো, মনে পড়ছে তো? এই দিকে থাকবে কোয়ান্টিটি, আর এই দিকে কি থাকবে? প্রাইস। লেখ, ওইদিকে লেখ প্রাইস, এইদিকে থাকবে প্রাইস। আচ্ছা, এতক্ষণ ধরে সাপ্লাই পড়লাম বা আগের দিনও পড়েছি। সাপ্লাইয়ের কার্ভটা মানে সাপ্লাইটা কি বলে বল কথাটা? ডিমান্ডের, আচ্ছা ডিমান্ড কার্ভ এঁকেছিলাম তো, ডিমান্ড কার্ভ কেমন হতো মনে পড়ছে? ডিমান্ড কার্ভ এরকম হতো না? মনে পড়ছে তো? ডাউনওয়ার্ড হতো, হ্যাঁ কি না? কেন? একটা বাড়লে আর একটা কম ছিল তাই ডাউনওয়ার্ড হচ্ছিল, ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড হতো। তাহলে সাপ্লাই কার্ভ কি হবে? আপওয়ার্ড, মনে পড়ছে তো? আপওয়ার্ড। দেখ না, দাম যত বাড়ছে সাপ্লাই তত বাড়ছে, তাহলে কি হবে? এটা আপওয়ার্ড হবে, মাথায় রাখবি। এরকম হলো আপওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবে? এটা কি কার্ভ? এটাকে সাপ্লাই কার্ভ বলে। সাপ্লাই কার্ভের নাম কি দেবো বল? এস এস। আর ডিমান্ড যখন লেখা ছিল তখন কি লিখেছিলাম? ডিমান্ড কার্ভ ডিডি, ঠিক আছে। সাপোজ ধরছি আমার প্রাইস ছিল এরকম জায়গায়, ধর সাপোজ প্রাইস এরকম জায়গায়, প্রাইস এরকম জায়গায় মানে আমার ছিল কি? প্রাইস ছিল ওপি, বুঝলি? প্রাইস ওপি। যখন প্রাইস যখন ওপি, সাপ্লাই কত? সাপ্লাই কত দেখ কি করে করবো? এই যে পি ছিল তো, দেখ এখান থেকে সাপ্লাই কার্ভে টাচ করা, টাচ করলাম, টাচ করতে আমরা কি করবো? নিচে নামাবো, ঠিক আছে। তো তাহলে দাম যখন ওপি, সাপ্লাই তখন কত? সাপ্লাই ও কিউ। এইবার সাপোজ আমি যদি এক্সাম্পল চেঞ্জ করি, যেমন দাম ধর বেড়ে গেছে, দাম বাড়লে কত হবে? ওপি ছিল, এখন দাম বাড়লে কিরকম জায়গায়? এরকম জায়গায় হবে, ওপি ওয়ান হয়ে গেল। তাহলে এবার সাপ্লাই কত হবে? টাচ করা, এখানে টাচ করা, টাচ করা, সাপ্লাই কার্ভে টাচ করলো, টাচ করলো, তারপর নিচে নেমে যাবে, তাহলে কি হলো? ও কিউ ওয়ান। তাহলে বুঝতে পারলি তো? দাম যখন বাড়লো, দেখ দাম যখন বাড়লো তখন কি হচ্ছে? সাপ্লাইও বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কার্ভের মাধ্যমে দেখালাম, ঠিক আছে? বুঝতে পারলি তো? টুকেন এটা, এটা কি হলো তাহলে? এটাকে লিখবো
এটাকে লিখবো আপওয়ার্ড স্লোপিং, তাই তো, আপওয়ার্ড স্লোপিং, তাই তো। ডিমান্ড কার্ভে কি লিখেছিলাম এই জায়গাটায় কি লিখেছিলাম, আপওয়ার্ডের জায়গায় এটা লিখেছিল ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড ওটা ডাউনওয়ার্ড, ঠিক আছে তো, তো মাথায় রাখতে হবে। তো ঢুকে নে। এরপরে যে টপিকটা পড়বো এটা খুব বড় টপিক, এটা চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই অ্যান্ড চেঞ্জ ইন সাপ্লাই। আমরা যখন ডিমান্ড চ্যাপ্টারটা পড়েছিলাম, ডিমান্ড চ্যাপ্টার শুরুতেই প্রথম ক্লাসেই মনে পড়ে, হ্যাঁ প্রথম ক্লাসেই পড়েছিলাম, ওখানে ছিল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে। দেখবি খাতা পাতা উল্টালেও দেখতে পারবি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ছিল একটা কোশ্চেন, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড আর চেঞ্জ ইন ডিমান্ড। একটু বলে দিই, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড মনে আছে, মনে করতে হবে, ওটা ওইগুলো পড়িয়েছিলাম এতদিন ধরে পড়ালাম, ওটা মনে রাখতে হবে। তো চেঞ্জ ইন, কারণ দেখ যে ডিমান্ড পারে তাকে সাপ্লাই আলাদা করে ক্লাস করতে হয় না, ডিমান্ড জানা থাকলে সে সাপ্লাই পারে, ডিমান্ডের সঙ্গে সাপ্লাই সেম জিনিস, যে ডিমান্ড পারবে সে সাপ্লাই পারবে। ওখানে লেখা ছিল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন ডিমান্ড, তাই তো, চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। আচ্ছা আর একটা কথা বলেছিলাম ডিমান্ড চ্যাপ্টারে, একটা জিনিস শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, দেখ ডিএক্স মানে কোনো দ্রব্যের চাহিদা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতো, মনে পড়ছে, পিএক্স, পিআর, বড় হাতের টি, ছোট হাতের টি, এম, আরো তো অনেক কিছু ছিল। এই সমস্ত জিনিসগুলোর উপর মানে কোনো দ্রব্যের চাহিদা এই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করতো। তো এটাই ক্ষেত্রে ছিল ডিমান্ড ফাংশন, বলেছিলাম তো। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড জিনিসটা কি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড সাপ্লাই করে বলছে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড জিনিসটা কি ছিল, বলছে দেখ প্রাইস ইনক্রিজও করতে পারে, আবার প্রাইস ডিক্রিজও করতে পারে। প্রাইস ইনক্রিজ করুক বা ডিক্রিজ করুক চাহিদাতে এফেক্ট পড়বে। তো প্রাইস ইনক্রিজ করলে চাহিদা ডিক্রিজ করে, আর প্রাইস ডিক্রিজ করলে চাহিদা ইনক্রিজ করে। এই কনসেপ্টটাকেই বলা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। অর্থাৎ তোরা যেটা জানতি নর্মাল যে সেন্সে যেটা জানতি ওটাকে বলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। তার মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে কি বলা ছিল, বলা ছিল প্রাইস চেঞ্জ হবে। ভালো করে শোন, চেঞ্জ ইন কোয়ান্টিটি, আমি সাপ্লাইটা পরে বলছি, বারবার বলছি সাপ্লাই পরে বলছি, ওটা কি ছিল মনে করতে হবে, বাড়িতে তো পড়াশোনা করবি না, তাহলে তো মনে তো করাতেই হবে। তো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড জিনিসটা কি ছিল, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে পরিষ্কারভাবে বলা ছিল প্রাইস চেঞ্জ হবে, প্রাইস চেঞ্জ হবে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে প্রাইস চেঞ্জ হবে, ঠিক আছে। প্রাইস চেঞ্জ, প্রাইস বাড়তেও পারে প্রাইস কমতেও পারে, প্রাইস বাড়লে বা কমলে ডিমান্ডের উপর একটা এফেক্ট পড়বে, ঠিক আছে। তো ওটা ছিল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। আর চেঞ্জ ইন ডিমান্ড কোনটা ছিল, চেঞ্জ ইন ডিমান্ডের ক্ষেত্রে প্রাইসে চেঞ্জ হবে না, বাকি এইগুলোতে চেঞ্জ হবে, এই সমস্ত জিনিসে চেঞ্জ হবে, প্রাইস চেঞ্জ হবে না, প্রাইস থাকবে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ওটা ছিল চেঞ্জ ইন ডিমান্ড। এটা একই কনসেপ্ট, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইয়ের জায়গায় বসে যাবে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের জায়গায় বসে যাবে চেঞ্জ ইন সাপ্লাই। তাহলে কি প্রাইস চেঞ্জ হবে, এই কনসেপ্টে প্রাইসটাই চেঞ্জ হবে, তো প্রাইস বাড়তেও পারে প্রাইস কমতেও পারে। আর এই কনসেপ্টে প্রাইস চেঞ্জ হবে না, বাকি জিনিস চেঞ্জ হবে, এটাই লেখা আছে। দেখ কি লেখা আছে, ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, ঠিক আছে। তো কি ডিউ টু চেঞ্জ ইন প্রাইস অফ দ্য কমোডিটি, মানে কোনো একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হবে, কোনো প্রোডাক্টের প্রাইস যদি চেঞ্জ হয় বাকি জিনিসগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ কে হবে আর কে হবে না, চেঞ্জ হবে পিএক্স, পিএক্স চেঞ্জ হবে, এরা কেউ চেঞ্জ হবে না, এরা থাকবে নো চেঞ্জ, আর এটা থাকবে চেঞ্জ। দেখবি খাতায় সুন্দর করে লেখানো ছিল, সুন্দর করে ধরে ধরে লেখানো ছিল পয়েন্টগুলো, ওগুলো তোকে পড়তে হবে। কিন্তু তোদের বইতে কোনো বইতে কিন্তু নোটগুলো লেখা নেই, ঠিক আছে, এইভাবে লিখতে হবে, তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে। তো তাহলে কি বললাম, ডিউ টু চেঞ্জ ইন প্রাইস অফ দ্য কমোডিটি, কমোডিটির প্রাইস যদি চেঞ্জ হয় তাকে বলে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। চেঞ্জ ইন সাপ্লাই কি, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টরস আদার দ্যান প্রাইস। তাহলে কে চেঞ্জ হবে, প্রাইস চেঞ্জ হবে না, আদার দ্যান প্রাইস। কনসেপ্টটা বুঝতে হবে লেখার জন্য, মুখস্থ করলে কিছু হবে না। এখানে কি হবে বল, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই কে চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জ হয়। এখানে কে চেঞ্জ হবে, প্রাইস চেঞ্জ হবে না, আদার ফ্যাক্টর, প্রাইস আর আদার ফ্যাক্টর চেঞ্জ হবে। এটা কি লিখেছে, মুভমেন্ট অ্যালং সাপ্লাই কার্ভ, এখানে কে মুভমেন্ট হবে, সাপ্লাই কার্ভ। ওখানে কি লেখা ছিল, মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ, ডিমান্ড কার্ভ মুভ করবে, ডিমান্ড কার্ভ মনে করার চেষ্টা কর, দেখার চেষ্টা করবি। ওখানে মুভমেন্ট কে করেছিল, ডিমান্ড কার্ভ মুভমেন্ট করেছিল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়েছিল, ডিমান্ড কার্ভ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়েছিল। তো এখানে কে মুভমেন্ট করে, সাপ্লাই কার্ভ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করবে, ঠিক আছে। দেখ এখানেও মুভমেন্ট অ্যালং সাপ্লাই কার্ভ, আর এখানে শিফট ইন সাপ্লাই কার্ভ। এটা কি বলছে, এটা মুভমেন্ট হচ্ছে, এটা মুভমেন্ট হচ্ছে, আর এটা হচ্ছে শিফট হচ্ছে। দেখাবো, একে দেখাবো, চিন্তা করতে হবে না, লাইন যদি বুঝতে না পারিস তো মাথা খাটাতে হবে না, আমি এক্ষুনি একে দেখিয়ে দেবো, কারণ এখন তো মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ ডিমান্ডে করেছিলাম ওইগুলো। নেক্সট কি ছিল, টাইপস, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। তো চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইকে আমরা দুদিক থেকে দেখতে পারি, একটা হচ্ছে এক্সপেনশন ইন সাপ্লাই আর একটা
কন্ট্রাকশন ইন সাপ্লাই, এক্সপেনশন ইন সাপ্লাই মানে ও বললো কিছুক্ষণ আগে যে স্যার এক্সপেনশন মানে সম্প্রসারণ, সম্প্রসারণ বিস্তার, ঠিক আছে, আর কন্ট্রাকশন মানে ছোট হয়ে আসবে, সংকোচন, ঠিক আছে তো। আর চেঞ্জ ইন সাপ্লাই জিনিসটা কি? চেঞ্জ ইন সাপ্লাই দু রকমের, একটা ইনক্রিজ ইন সাপ্লাই আর একটা ডিক্রিজ ইন সাপ্লাই। একটা ইনক্রিজ ইন সাপ্লাই, একটা ডিক্রিজ। আমি চারটে টপিক বোঝাবো, চারটে টপিক। কেমন কি বোঝাবো দেখ, প্রথমে এক্সপেনশন সাপ্লাই ছবি আঁকবো, বোঝাবো, লেখালেখি করে লিখবো। তারপর কন্ট্রাকশন ইন সাপ্লাই, এটা ছবি আঁকবো, শিডিউল দেবো, ঠিক আছে তো। তারপর হ্যাঁ বল। হ্যাঁ, কন্ট্রাকশন মানে সংকোচন। তো বুঝতে পারলি তো, এটা ছবি দেবো, শিডিউল দেবো, তারপর অ্যানালাইসিস করবো, সব করে চারটে টপিক আলাদা আলাদা করে করাবো, চারটে টপিক আলাদা করে করাবো, ঠিক আছে তো। তো হয়ে গেলে এই জায়গাটা আমি মুছছি। প্রথমে কি আলোচনা করবো জানিস তো তোদের সঙ্গে? দেখ প্রথমে কি আলোচনা করবো বল দেখি, প্রথমে কোনটা দিয়ে আলোচনা করবো? প্রথমে এক্সপেনশন, এটা ডিসকাশন করবো, একটা একটা করে ডিসকাশন করবো। জানি সেগুলো খুব একটা কঠিন লাগবে না, কারণ আগে তো সব পড়া, ডিমান্ডের কনসেপ্টই আসবে, সব পুরোপুরি ডিমান্ডের কনসেপ্টই আসবে, ঠিক আছে তো। তাহলে ওই চাহিদা যে তাহলে কোনটা আঁকবো, বুঝতে পারছিস তো কোনটা? এটা বোঝাবো, এটা বুঝিয়ে দিই আগে, বুঝতে পারছিস? বা ধর পরীক্ষায় তুই যখন খাতায় যখন নোট করবি, কেউ যদি নোট করি, এটা লিখলাম তো, তুই কেমন নোট করবি? এরকম ভাবে নোট করবি, দুটো দুটো নোট করে নিলি নিজের মতন করে। তারপর হেডিং দিবি এক্সপেনশন ইন সাপ্লাই, ঠিক আছে, এক্সপেনশন সাপ্লাই। তা লিখবো এক্সপেনশন সাপ্লাই জিনিসটা, মানে আমি এখন ছবিটা এঁকে নিচ্ছি, কিন্তু যখন খাতায় লিখবি ছবিটা পরে আঁকবি, মানে যখন পরীক্ষার খাতায় যখন লিখতে হবে ছবিটা একটু পরে দিবি, কারণ এই ছবিটা আঁকার পর বেশ কিছু লেখা লেখাবো, ওই লেখাগুলো আগে লিখবি, তারপর ছবিটা। স্যার তাহলে আপনি লেখাগুলো আগে লিখে দিন। লেখাগুলো আগে লেখালে না তুই মাথার উপর দিয়ে বেরোবে, কারণ আমি ছবি আঁকালে লেখাগুলো তুই পড়ে বুঝতে পারবি, লেখা লেখালে এখন যদি লিখে দিই তুই বুঝতে পারবি না, ঠিক আছে তো। আমি আগে ছবিটা এঁকে বুঝিয়ে দিই, তারপর তুই লেখাটা লিখ, বুঝতে পারছিস তো কি বলছি? তাহলে ছবিটা আঁকছি। হ্যাঁ, ওই একই ছবি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, এক্স ও ওয়াই, ঠিক আছে। এই দিকটাকে কি হয়? প্রাইস, এই দিকটা হবে তোর কোয়ান্টিটি। আর এখানে একটাই জিনিস মাথায় রাখবি, সাপ্লাই কার্ভ কেমন হয় শুধু মাথায় রাখতে হবে, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড। সাপ্লাই কার্ভ ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড? আপওয়ার্ড, সাপ্লাই কার্ভ আপওয়ার্ড, ঠিক আছে, সাপ্লাই কার্ভ আপওয়ার্ড হয়ে গেল। এই সাপ্লাই কার্ভটার নাম কি? এস এস, ঠিক আছে, সাপ্লাই কার্ভটার নাম হচ্ছে তোর এস এস। এবার দাম যখন, সাপোজ ধর আমি মানলাম এটা দাম, ধর দাম OP0, কি বললাম দাম কি আছে? দাম ধর OP0। তো দাম যখন OP0 তখন সাপ্লাই কি হবে বল? কিছুক্ষণ আগে শেখালাম, ঠিক আছে। এখানে পয়েন্টে গেল, তারপর এখান থেকে আস্তে আস্তে নামলো, বুঝতে পারলি? যেমন করালাম তো আঁকতে হবে তোদের, আমার সঙ্গে সঙ্গে আঁক, ভালো লাগবে, ঠিক আছে তো। আমার সঙ্গে সঙ্গে আঁক, বুঝতে পারবি। তাহলে দাম যখন OP0 তখন সাপ্লাই কত বা চাহিদা যেটা বলি OQ0। এটা কোন পয়েন্টে ছেদ করেছে খুব লিখতে হবে, এটা লিখতে হবে। এই যে দাম যখন OP0, সাপ্লাই তখন OQ0, এটা কোন পয়েন্টে? এই পয়েন্টে ছেদ করেছে, পয়েন্টের নামটা দিতে হবে একটা, এই পয়েন্টের নাম এ। টপিকটার নাম কি বলেছে বল? এক্সপেনশন ইন সাপ্লাই, মানে সাপ্লাইটা সংকোচন হবে, ঠিক আছে, সাপ্লাইটা সংকোচন হবে। তো বুঝতে পারছিস তো, এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে সাপ্লাই সংকোচন মানে সরি সম্প্রসারণ হবে, সাপ্লাইটা বাড়বে। সাপ্লাই বাড়বে মানে সাপ্লাই ছিল আগে কত ছিল বল? সাপ্লাই এখানে ছিল OQ0, তাহলে সাপ্লাই বাড়লে এই দিক যাবে নাকি এই দিক আসবে বল দেখি? সাপ্লাই বাড়লে ডান দিকে যাচ্ছে না, ঠিক আছে। আর যে সাপ্লাই, ধর আমার সাপ্লাই এতটা ছিল, যদি আমি এই দিক নিই তাহলে সাপ্লাই বাড়ছে, আর যদি এই সাইডে আসে তাহলে সাপ্লাই তো কমছে। এই কনসেপ্টে তো লেখানো ছিল ডিমান্ডে, এটাই তো লেখানো ছিল। তাহলে সাপ্লাই বাড়বে মানে তো এরকম জায়গায় আসছে, তাহলে কত হবে সাপ্লাই? OQ1, বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? এটা হলো। তাহলে কি হচ্ছে? সাপ্লাই বাড়ছে, আর তোর আমাদের কনসেপ্টটা কি ছিল? আর এক্সপেনশন সাপ্লাই কখন হবে? যখন প্রাইস বাড়বে, যখন প্রাইস বাড়বে। তাহলে প্রাইস বাড়বে, প্রাইস বাড়লে কত হবে? এখানে ধর OP1 হয়ে গেল, ঠিক আছে, প্রাইস বাড়লো, বুঝতে পারছিস তো? তাহলে কি হচ্ছে দেখ, বোঝা গেল কি বললাম? বেসিক কনসেপ্ট ছিল, মানে বেসিকটা ছিল, তারপর দ্রব্যের দাম যখন বেড়ে যাচ্ছে, প্রাইস যখন বেড়ে যাচ্ছে, তাহলে OP0 থেকে যখন OP1 হচ্ছে, OP0 থেকে যখন OP1 হচ্ছে, তাহলে কি হবে? সাপ্লাইটা বাড়বে। তাহলে সাপ্লাই কত হলো বল? সাপ্লাই বেড়ে কত হলো? OQ0 থেকে OQ1 হলো। এটা কোন পয়েন্টে ছেদ করেছে বল? এটা বি বিন্দুতে ছেদ করেছে,
বুঝলেন তো? এটা কোন পয়েন্টে ছেদ করেছে? বি বিন্দু ছেদ করেছে। তাহলে বোঝা গেল? তাহলে দাম যখন বাড়ছে এরকম হলো, ঠিক আছে? দাম যখন বাড়ছে তখন আগে মেন কোথায় ছিল? সাপ্লাইটা এ বিন্দুতে, এখন কোন বিন্দুতে গেল? বি বিন্দুতে। তাহলে কি হলো? এ থেকে বিতে যাচ্ছে, অ্যারো গুলো দিতে হবে, নাহলে নাম্বার কাটবে কিন্তু পরীক্ষায়, অ্যারো দিতে হবে। এ থেকে বিতে যাচ্ছে। এই কনসেপ্টটাকে কি বলে? এই কনসেপ্টটাকে বলে এক্সপেনশন, ঠিক আছে? আচ্ছা, টপিকটা কি? এক্সপেনশন সাপ্লাই। বলতে পারবি এখানে সাপ্লাই এক্সপেনশন করছে কোন জায়গাটা? Q0 ছিল, Q1 হলো, এটাই তো সাপ্লাই এক্সপেনশন, তাই না? প্রথমে সাপ্লাই ছিল এতটা, এখন সাপ্লাই হলো এতটা, তাহলে সাপ্লাই কতটা বাড়লো? এটাই তো বাড়লো। এখানে লেখ এক্সপেনশন ইন সাপ্লাই। ঠিক আছে, বোঝা গেল? এটাকে বলে এক্সপেনশন ইন সাপ্লাই। লিখে দে। তাহলে এখানে লিখবি, লেখ আপওয়ার্ড মুভমেন্ট along upward movement along supply curve from A to B। তাহলে কি হলো? দেখ কি লেখা ছিল? চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই কি লেখা ছিল? লেখা ছিল মুভমেন্ট হবে অ্যালং সাপ্লাই কার্ভ, ঠিক আছে? তো ভালো করে বোঝার চেষ্টা কর। এটা কি শিফট ইন সাপ্লাই কার্ভ? ধর শিফট ইন সাপ্লাই কার্ভ মানে কি? ধর আগে একটা সাপ্লাই কার্ভ এরকম ছিল, এখন তো সাপ্লাই কার্ভ এরকম হলো, তার মানে কি শিফট হলো, এটাকে বলে শিফট। এখান থেকে এখানে আসলে এটাকে শিফট বলে, ঠিক আছে? তো শিফট আলাদা, মুভমেন্ট আলাদা। আর মুভমেন্ট কি? আগে ছিল এ, এখন হলো বি, মানে এ থেকে বিতে যাচ্ছে। সাপ্লাই কার্ভ আগে এ পয়েন্টে ছিল, এখন বি পয়েন্টে যাচ্ছে, মানে সাপ্লাই কার্ভের মধ্যেই চেঞ্জ হচ্ছে। এটা কার্ভের মধ্যেই চেঞ্জ হচ্ছে, আর ওটা একটা কার্ভ থেকে আরেকটা কার্ভ যাচ্ছে। এটা হচ্ছে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স, ঠিক আছে? তো তো বুঝতে পারলি তো এটা? এবার এটা লেখালেখি করবো, ঠিক আছে? তো তোকে লিখবো। দেখ এর ব্যাখ্যাটা কি আছে, যেটা আঁকলাম এর ব্যাখ্যাটা কি আছে। আচ্ছা তার আগে দেখ টপিকটার নাম তো যেটা বলছিলাম সেটা লিখেছি, এক্সপেনশন ইন সাপ্লাই, ঠিক আছে? তো ব্যাখ্যাটা কি লিখেছি? ইনক্রিজ ইন কোয়ান্টিটি সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই ইনক্রিজ করছে। এরপরে যখন করব কন্ট্রাকশন ইন সাপ্লাই, ওটাকে কি লিখবো ব্যাকেটে? তাহলে ডিক্রিজ ইন কোয়ান্টিটি সাপ্লাই, ঠিক আছে? ডিক্রিজ ইন কোয়ান্টিটি সাপ্লাই তখন কোন দিকে হয় বুঝতে পারছিস তো? তখন দেখ এটা এ থেকে বিতে গেছে, তখন কোন দিকে আসবে? তখন এইদিকে আসবে। বুঝিয়ে দেবো, একে বুঝিয়ে দেবো। তাহলে প্রশ্ন হলো এটা কেন হয়, সাপ্লাই কেন এক্সপেনশন করে, কারণটা কি? দেখ কারণটা কি লেখা আছে, ইনক্রিজ ইন প্রাইস অফ দ্য কমোডিটি। কোনো প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায়, কোনো প্রোডাক্টের যদি প্রাইস বেড়ে যায় তাহলে প্রডিউসার কি করবে? একটা প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি প্রডিউসার সেই প্রোডাক্টটা সাপ্লাই বেশি করার চেষ্টা করবে। তাই লিখেছে ইনক্রিজ ইন প্রাইস অফ দ্য কমোডিটি, ঠিক আছে? তো এক্সপ্লেনেশন কি দিয়েছি, ব্যাখ্যা বলছে ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0, মানে ইনিশিয়ালি মানে প্রথম দিকে প্রাইস কত ছিল? P0। যখন প্রাইস P0 ছিল তখন সাপ্লাই কত ছিল? Q0, যেটা কোন বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে? এ বিন্দুর মাধ্যমে। দেখ তাই লিখেছি ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0 কোয়ান্টিটি সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই। যখন আমরা ডিমান্ড চ্যাপ্টার লিখেছিলাম তখন কি লেখা ছিল? আমি বলেছি কি লেখা ছিল, ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0 ডিমান্ড সাপ্লাই, ওখানে লেখা ছিল কোয়ান্টিটি ডিমান্ড, সাপ্লাইয়ের জায়গায় ওখানে লেখা ছিল ডিমান্ড, লেখা একই, শুধু ওইটুক চেঞ্জ। ইজ Q0, বুঝতে পারলি? অ্যাট পয়েন্ট এ অন দা সাপ্লাই কার্ভ SS, সাপ্লাই কার্ভ কি SS, কিন্তু ওখানে কি লেখা ছিল? ডিমান্ড কার্ভ DD। বুঝলি চেঞ্জটা শুধু সাপ্লাই জায়গাগুলো চেঞ্জ হয়েছে। নেক্সট বলেছে উইথ দা রাইজ ইন প্রাইস ফ্রম P0 টু P1, আগে P0 ছিল, এখন প্রাইস বেড়ে P0 থেকে P1 হলে, প্রাইস P0 থেকে বেড়ে P1 হলে তাহলে কি হবে? সাপ্লাই Q0 থেকে কি হবে? Q1, যেটা কিনা বি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। কোয়ান্টিটি সাপ্লাই রাইজেস ফ্রম Q0 টু Q1 at point B on the same supply curve, on the same supply curve, একই কার্ভে দেখানো হয়েছে, আলাদা এর জন্য আলাদা কোনো কার্ভ খোলা হয়নি। সে on the same supply curve SS, this rise is known as expansion in supply, ঠিক আছে? এটাকে বলা হয়
এক্সপেনশন ইন সাপ্লাই। ঠিক আছে, এবার এইটারই শিডিউলটা কি অ্যানালাইসিস করা হয়, শিডিউলটা কি, প্রাইস, এটা তো বুঝতেই পেরেছি খুব একটা অসুবিধা হবে না, প্রাইস অফ গুডস মানে প্রোডাক্টের প্রাইস, আর এখানে তার সাপ্লাইটা, মানে দাম যখন 10 টাকা তখন সাপ্লাই ছিল 100, এবার দাম 10 টাকা থেকে বেড়ে যখন 15 টাকা হচ্ছে, তাহলে দাম যদি বেড়ে যায় তাহলে সাপ্লাই কি হবে, সাপ্লাই বেড়ে যাবে 100 থেকে 200 হলো। দাম 15 থেকে 20 হলে সাপ্লাই 200 থেকে 500 হলো। দাম 20 থেকে 25 হলে সাপ্লাই 500 থেকে 1000। পুরো টপিক গেল, এক্সপেনশন ইন সাপ্লাই শেষ হয়ে গেল। এবার কি করব, কন্ট্রাকশন ইন সাপ্লাই। ঠিক আছে, হেডিং দিতে পারিস কন্ট্রাকশন ইন সাপ্লাই, তাই তো লেখা ছিল কন্ট্রাকশন ইন সাপ্লাই, তো হয়ে গেল। এটা তো নিশ্চয়ই সবার হয়ে গেছে, মুছছি। কন্ট্রাকশন ইন সাপ্লাই আমরা হেডিং দিয়ে দে কন্ট্রাকশন ইন সাপ্লাই, ও ছবিটা আঁকবো। ঠিক আছে, তো হেডিং দিয়ে দে কন্ট্রাকশন ইন সাপ্লাই, ছবিটা আঁকবো। ছবিটা কেমন হবে নিজেও আঁকার চেষ্টা করতে পারিস। এটা কি লিখবো, এক্স ও ওয়াই, এইদিকে কি লিখবো প্রাইস, আর এইদিকে কি লিখবো কোয়ান্টিটি। তো ধর দাম যখন OP0, ঠিক আছে, দাম যখন OP0, ধর এরকম জায়গায় লিখলাম OP0, দাম যখন, আচ্ছা তার আগে না, তার আগে OP0 করবো, তার আগে সাপ্লাই কার্ভটা এখানে, সবার প্রথম সাপ্লাই কার্ভটা এখানে সুবিধা হবে। তো সাপ্লাই কার্ভ কেমন হবে, আপওয়ার্ড, তাই তো, আপওয়ার্ড আঁক, সাপ্লাই কার্ভ আঁক, আপওয়ার্ড আঁক, সাপ্লাই কার্ভটা আঁক, প্রথমে আপওয়ার্ড আঁক। এক্সামে যখন করবি হাতে করবি না কিন্তু, স্কেল পেন্সিল নিয়ে নিবি, স্কেল আর পেন্সিল ইউজ করবি, ঠিক আছে, বেঁকে গেলে নাম্বার কেটে দেবে। ঠিক আছে, তো স্কেল পেন্সিল দিয়ে করবি। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ SS। ঠিক আছে, এবার দাম যখন OP0, এইরকম জায়গায় দাম হলে তাহলে সাপ্লাই কি হবে, দেখ এরকম ভাবে যা, সাপ্লাই কি হলো বল, OQ0, যেটা কিনা কোন বিন্দু দেখানো হয়েছে, A বিন্দুর মাধ্যমে। এখন আগেরটায় কি হয়েছিল, প্রাইস, বল প্রাইস বেড়ে গেছিল, এখানে কি অ্যাজাম্পশন করো, প্রাইস কমে গেছে, কারণ আগে তো বেড়ে গেছিল, এবার প্রাইস কমে গেছে। তুই ভাব দাম যখন OP0, প্রাইস যদি কমে যায় তাহলে কোথায় হবে, তাই এরকম জায়গায় লিখলাম P1 OP1, তাই তো, প্রাইস OP1 হলো, প্রাইস কমে গিয়ে ধর এরকম জায়গায় হলো। তাহলে প্রাইস যদি কমে যায় তাহলে ধর করছিস তোরা বলতেই পারবি, এখানে ডিমান্ডের কনসেপ্ট না, সাপ্লাই। প্রাইস যদি কমে যায়, ধর কোনো প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা মার্কেটে বেচবো সেই প্রোডাক্টের দাম কমে গেছে, তাহলে সেই প্রোডাক্টের যদি দাম কমে যায়, অ্যাজ আ প্রডিউসার আমি কি সাপ্লাই বেশি করবো না কম করবো, কম করবো, সাপ্লাই কম করবো। সাপ্লাই ছিল আগে এখানে, তাহলে এখন কোথায় হলো, এখানে, বুঝেছিস তো, এখন এরকম জায়গায়। যেটা কিনা ক্রমেও দেখানো হয়েছে B বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, বুঝতে পারলি, এটা হচ্ছে OQ1, নিশ্চয়ই বুঝতে পারলি, কোনো কঠিন নেই, মুখস্থ করারও কোনো ব্যাপার নেই, ইজিলি হয়ে গেল। আগে A বিন্দু ছিল, এখন কোথায় হচ্ছে B বিন্দুতে। ঠিক আছে, আর দাম কমে গেল, বুঝলি, অ্যারো দিতে হবে, অ্যারো দিতে হবে তোকে। তাহলে আগে কোথায় ছিল বল, সাপ্লাই আগে কোথায় ছিল, আগে কোথায় ছিল, আগে এখানে ছিল নাকি এখানে ছিল, Q0 তে ছিল, এখন Q1 এ এসছে, তাহলে এটাকে কি লিখবো, কন্ট্রাকশন। আগেরটাই লিখেছেন এক্সপেনশন, এখানে লিখবো কন্ট্রাকশন, লিখ, হয়ে গেল। লিখ ডাউনওয়ার্ড মুভমেন্ট, downward movement along, downward movement along supply curve from A to B। দেখেছিস এই লেখাটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছি এটা। এবার আমরা কি করব, এখানটা অ্যানালাইসিস গুলো করব, ঠিক আছে তো। দেখ এবার এটার এক্সপ্লেনেশনটা তোরা বুঝতেই পেরে গেছিস, তবু একবার বলে দিচ্ছি। হোয়াই কি লেখা ছিল, কনস্ট্রাকশন ইন সাপ্লাই, ঠিক আছে, কন্ট্রাকশন ইন সাপ্লাইটা কি, হোয়াইটা কি বলছে, ডিক্রিজ ইন প্রাইস অফ দ্য কমোডিটি। কোন প্রোডাক্টের প্রাইস যদি কমে যায় অটোমেটিক্যালি অ্যাজ আ প্রোডিউসার সাপ্লাই কমিয়ে দেবে। লেখা কি আছে এক্সপ্লেনেশন,
যেটা বোঝালাম সেটাই লিখেছি। বলছে ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0, ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0, যখন দাম ছিল P0 তখন সাপ্লাই কত ছিল বল? Q0। যেটা তুই কোন বিন্দুর মাধ্যমে দেখিয়েছিস? এ বিন্দু, এসএস মানে সাপ্লাই কার্ভে এ বিন্দুর মাধ্যমে দেখিয়েছিস। সেই লেখা আছে ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0 কোয়ান্টিটি সাপ্লাই ইজ Q0 at point A on the supply curve SS, ঠিক আছে? উইথ দ্য ফল ইন প্রাইস, উইথ দ্য ফল ইন প্রাইস, ঠিক আছে? তো প্রাইস যদি ফল করে তাহলে P0 থেকে ফল করলে কি হবে? P1। তাহলে প্রাইস যদি P1 হয় তখন সাপ্লাই কি হবে? Q0 থেকে Q1 হবে, যেটা কোন বিন্দুতে দেখিয়েছি? সেম সাপ্লাই কার্ভে বি বিন্দুতে দেখানো হয়েছে, ঠিক আছে? তাই লিখেছে দেখ, quantity supply fall from Q0 to Q1 at point B on the same supply curve SS. This the rise হবে না fall হবে, this fall, ঠিক আছে তো, is known as contraction in supply, ঠিক আছে? হয়ে গেল। এরপরে এটা আমরা কোন টপিকটা করলাম? কোনটা করলাম বল? লেফট সাইডে এটা ছিল, ঠিক আছে তো? এবার করব ইনক্রিজ ইন সাপ্লাই, তাই না? একটা ছিল চেঞ্জ ইন সাপ্লাই ছিল না? লাস্ট এটা কি ছিল দেখ? ইনক্রিজ ইন সাপ্লাই, ওটা করব। এবার কি দিয়ে দেখ? শিডিউল, ঠিক আছে তো? যেটা পেটে বলছেন তার শিডিউল। প্রাইস অফ গুডস আর কোয়ান্টিটি সাপ্লাই। প্রাইস যখন 20 টাকা তখন সাপ্লাই 1000। প্রাইস যখন 20 থেকে কমে 15 হয়ে গেল, ঠিক আছে তো? তাহলে সাপ্লাই কি হবে? সাপ্লাইও কমবে, প্রাইস কমে তো সাপ্লাই কমবে, ঠিক আছে তো? 15 থেকে কমে 10 হলে তখন সাপ্লাই 800 থেকে কমে 200 হলো, ঠিক আছে? আবার প্রাইস 10 থেকে কমে 5 এ আসলে সাপ্লাই 200 থেকে কমে 10 হলো, ঠিক আছে? এবার টপিকটা কি ছিল? চেঞ্জ ইন সাপ্লাই, তাই তো? চেঞ্জ ইন সাপ্লাইকে দুটো ভাগে ভাগ করা যায় বলেছিলাম, একটা ইনক্রিজ ইন সাপ্লাই আর একটা ডিক্রিজ ইন সাপ্লাই। আমি ইনক্রিজ ইন সাপ্লাইটা লিখছি, তোরা লিখতে পারিস, তোরা হেডিং দিতে পারিস চেঞ্জ ইন সাপ্লাই বলে হেডিং দে, তোরা লেখ চেঞ্জ ইন সাপ্লাই বলে হেডিং দে, তাই তো? চেঞ্জ ইন সাপ্লাই বলে হেডিং দে, চেঞ্জ ইন সাপ্লাই বলে হেডিং দে, হেডিং দে চেঞ্জ ইন সাপ্লাই বলে দিস, চেঞ্জ ইন সাপ্লাই বলে হেডিং দিয়েছিস, হেডিং দিয়ে লেখ, প্রথমে লেখ ইনক্রিজ ইন সাপ্লাই, প্রথমে লেখ ইনক্রিজ ইন সাপ্লাই, লেখ ইনক্রিজ ইন সাপ্লাই, লেখ চেঞ্জ ইন সাপ্লাই বলে হেডিং দিস, তার নিচে লেখ ইনক্রিজ ইন সাপ্লাই, ঠিক আছে? ইনক্রিজ ইন সাপ্লাই লিখিস তো, ইনক্রিজ ইন সাপ্লাই, ইনক্রিজ ইন সাপ্লাই। এইবার ইনক্রিজ ইন সাপ্লাই মানে প্রথমে ইনক্রিজ ইন সাপ্লাই ছবিটা এঁকে দিই, তারপর লিখবো, ঠিক আছে? ছবিটা এঁকে দিই। আর কিছু তোরা নিশ্চয়ই খাতাটা দেখলে তোরা বুঝতে পারবি যে তোরা প্রথমে তো লেখালাম আজকে ইনক্রিজ ইন মানে চেঞ্জ ইন সাপ্লাই। চেঞ্জ ইন সাপ্লাই মানে কি? প্রাইসের কি চেঞ্জ হবে কি হবে না? দেখ ওখানে লেখা ছিল, ভালো করে দেখ, মনে দেখ, এই কিছুক্ষণ আগে বললাম প্রাইসের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ ইন প্রাইস, আদার ফ্যাক্টর চেঞ্জ হবে, প্রাইসের চেঞ্জ হবে না। তো প্রাইস যা ছিল তাই আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই। এইদিকে লিখবো প্রাইস আর এইদিকে লিখবো কি? কোয়ান্টিটি, ঠিক আছে? মানলাম প্রাইস আর OP0, কি বললাম? মানলাম প্রাইস, প্রাইস এখানে OP0। আচ্ছা, তার আগে করে নেবো কি? বারবার বলছি সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভ কেমন হবে? আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড, আপওয়ার্ড, ঠিক আছে? SS, ঠিক আছে? প্রাইস যখন OP0, সাপ্লাই তখন কত দেখিস তো? সাপ্লাই OQ0, যেটা কোন বিন্দু দেখাচ্ছি? এ বিন্দুর মাধ্যমে দেখিয়েছি, ঠিক আছে? টপিকটার নাম কি? বারবার বলছি, এটা কি? চেঞ্জ ইন সাপ্লাই। চেঞ্জ ইন সাপ্লাই কি বলছে? প্রাইসে কোনো চেঞ্জ হবে না। আগেরটা যেমন কি হয়েছিল দেখ, প্রাইস একবার বেড়েছিল, প্রাইস কমে, কিন্তু প্রাইসে চেঞ্জ হবে না, প্রাইস যা ছিল তাই আছে। তাহলে প্রাইস যা ছিল তাই আছে, তাহলে তোর টপিক আচ্ছা দেখ শোন, যেটা বলছিলাম, তাহলে এখানে কি হবে? প্রাইস চেঞ্জ হবে না, কিন্তু সাপ্লাই, টপিকটা কি ছিল? ইনক্রিজ ইন সাপ্লাই, ডিক্রিজ ইন সাপ্লাই। সাপ্লাই বাড়তেও পারে, সাপ্লাই কমতেও পারে। আমি টপিকটার নাম কি লিখেছি? ইনক্রিজ ইন সাপ্লাই। কি ধরবো? সাপ্লাই বাড়ছে। তাহলে সাপ্লাই বাড়ছে, সাপ্লাই কত ছিল? কোথায় ছিল সাপ্লাই বল? কি ছিল সাপ্লাই? Q0। তাহলে সাপ্লাই বাড়লে কোন দিক হবে? এই দিক হবে নাকি এই দিক হবে? ডান দিকে, এই দিক হবে, Q1, ঠিক আছে তো? বুঝতে পেরেছিস তো? Q1 বুঝতে পারছিস কি লিখছি? প্রাইস তো বাড়ছে, তাহলে হয়ে গেল, ঠিক আছে তো?
বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি? এইটা হচ্ছে ছবিটাতে, ছবিটা বুঝতে পারলি নিশ্চয়ই? ডিমান্ড যারা করেছে তাদের কাছে কোনো অসুবিধাই নেই এটা, কেননা বলেছে প্রাইস চেঞ্জ হবে না, প্রাইস চেঞ্জ হবে না, বলেই দিয়েছে প্রাইস চেঞ্জ হবে না, তাহলে অন্য কিছু চেঞ্জ হওয়ার ফলে সাপ্লাই বাড়বে, তো সাপ্লাই বাড়বে মানে সাপ্লাই ডান দিকে হলো, ঠিক আছে? তার মানে সাপ্লাই ডান দিকে হলে তাহলে কি বুঝতে পারছি? এরকম করে উপরে উঠে গেলে এই যে এই এখান দিয়ে একটা কার্ভ বেরিয়ে আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে S1 এটা কি বি বিন্দু, প্যারালাল প্যারালাল, হ্যাঁ প্যারালাল হবে, প্যারালাল হবে, প্যারালাল মানে সমান্তরাল, ঠিক আছে তো? হ্যাঁ না, হ্যাঁ প্যারালাল হবে, এরকম হবে। তাহলে এবার দেখ ব্যাপারটা দেখ, তাহলে আগে সাপ্লাই কি ছিল? এখানে ছিল, এখন সাপ্লাই এখানে আসলে কি হলো? সাপ্লাই বাড়ছে। আর একটা জিনিস, আগে সাপ্লাই কার্ভ কোথায় ছিল? আগে মেন সাপ্লাই কার্ভ কোনটা? এসএস। এখন সাপ্লাই কি আছে? S1 তোকে দেখাতে হবে, তোকে তুই যে আঁকলি যে খাতা দেখবে তাকে বোঝাতে হবে যে আমার আগে সাপ্লাই কার্ভ ছিল এসএস, এখন সাপ্লাই কার্ভ হলো S1 ওকে দেখাতে হবে, না হলে 1 থেকে 1.5 নম্বর কাটবে। এর জন্য কি করবে বুঝাইছ? এরকম দেখাতে হবে, যে ডিমান্ডও এরকমই করানো ছিল, ঠিক আছে? তো দেখ তোকে নে পুরো ব্যাপারটা। আর এই যে শিফটিংটা হলো বল, এটা লেফট শিফটিং হচ্ছে নাকি রাইটে শিফটিং হচ্ছে? রাইট ওয়ার্ড, তাহলে লেখ এখানে রাইট ওয়ার্ড শিফট। এই যে যা লিখে দিলাম, যে এত সুন্দর ধরে ধরে বুঝিয়ে দিলাম, যদি বাড়িতে একবার রিডিং মারিস মুখস্থ হয়ে যাবে, মানে আলাদা করে সেভাবে পড়ার দরকার নেই, আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখ যে টপিকটা হচ্ছিল ইনক্রিজ ইন সাপ্লাই, মানে সাপ্লাইটা যে ইনক্রিজ করছে এর পেছনে কারণ কি আছে? সাপ্লাইটা যে ইনক্রিজ করছে, চেঞ্জ ইন সাপ্লাই, দুটো পার্ট ছিল, একটা ইনক্রিজ ইন সাপ্লাই, একটা ডিক্রিজ ইন সাপ্লাই। সাপ্লাই যে ইনক্রিজ করছে তার পেছনে কারণগুলো কি, কেন সাপ্লাই ইনক্রিজ করছে? দেখ এগুলো সব পড়া জিনিস, লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। ডিটারমিনেন্টস অফ সাপ্লাই মনে করার চেষ্টা কর, সাপ্লাই কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো দেখ কি লেখা আছে, ডিক্রিজ ইন প্রাইস অফ আদার রিলেটেড গুড, মনে পড়ে? একজন ফার্মার ছিল, হুইট আর যে রাইস নিয়ে ডিসকাশন করাচ্ছিলাম ওইটা, ঠিক আছে? তো তারপর অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, ঠিক আছে? তো টেকনোলজি যদি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করো, তাহলে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করলে কি ছিল মনে পড়? টেকনোলজি যত ভালো ইউজ করবো তাহলে আমার সাপ্লাই বাড়বে না কমবে? ডিক্রিজ ইন কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশনের কস্ট যদি কম হয় তাহলে সাপ্লাই বাড়াবে, প্রোডিউসার সাপ্লাই বাড়াবে। ফল ইন এক্সাইজ ডিউটি, গভর্নমেন্ট যদি ট্যাক্স কম নেয় তাহলে যদি সাপ্লাই বেশি করে করবি। নেক্সট কি ছিল? নেক্সট ছিল হচ্ছে রাইস ইন সাবসিডি, গভর্নমেন্ট যদি তোকে সাবসিডি দেয়, মানে ভর্তুকি, যেটা আমি আগের দিন বলেছিলাম, সরকার যদি সাবসিডি দেয় তাহলে তুই বেশি বেশি করে প্রোডাকশন করবি, ঠিক আছে? এই 5টা পয়েন্ট আগের দিন বুঝিয়েছিলাম, কিন্তু আরো এক্সট্রা 3টে পয়েন্ট লিখেছি। বলছে ইনক্রিজ ইন নাম্বার অফ ফার্ম ইন দা মার্কেট, মানে মার্কেট মানে বাজারে যদি প্রচুর ফার্ম চলে আসে, কি লেখা আছে দেখেছো? ইনক্রিজ ইন নাম্বার অফ ফার্ম ইন দা মার্কেট। তুই ধর মার্কেট, দমদম মার্কেট, এদের মাছের বাজার, সাপোজ ধর মাছের বাজার, মাছের বাজার অনেকগুলো মাছের, যত মাছের বাজার বেশি হবে তাহলে কি সাপ্লাই বাড়বে না? এটাই বলছে ইনক্রিজ ইন নাম্বার অফ ফার্ম, নাম্বার অফ ফার্ম যদি ইনক্রিজ করে, মার্কেটে যদি নাম্বার অফ ফার্ম ইনক্রিজ করে তাহলে সাপ্লাই বাড়বে। যত দোকান আসবে মার্কেটে, যত দোকান আসবে সাপ্লাই বাড়বে তো, তাই না? একটা দোকানদার যত সাপ্লাই দিতে পারতো তাহলে 10টা দোকান আসলে সাপ্লাই তো অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই পয়েন্ট বলেছে। নেক্সট কি বলেছে? চেঞ্জ ইন গোল অফ দা প্রোডিউসার, ঠিক আছে? চেঞ্জ ইন গোল অফ দা প্রোডিউসার, ঠিক আছে? তো ফ্রম প্রফিট ম্যাক্সিমাইজেশন টু সেল ম্যাক্সিমাইজেশন, মানে প্রোডিউসার, যে প্রোডিউসার তার যদি মেন গোলটা থাকে, ওর গোলটা যদি চেঞ্জ হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন থেকে, প্রফিট ম্যাক্সিমাম হবে সে প্রফিটটাকে ম্যাক্সিমাম করা থেকে, ওর গোলটা চেঞ্জ হয়ে গেল না, আমি সেলটাকে ম্যাক্সিমাম করব, তাহলে সেলটাকে ম্যাক্সিমাম করতে হলে সাপ্লাই বাড়াতেই হবে। লাস্ট পয়েন্ট কি বলছে? ইমপ্রুভমেন্ট ইন বিজনেস এক্সপেকটেশন প্রমোটিং হায়ার ইনভেস্টমেন্ট, কেউ যদি বিজনেস যদি প্রচুর ইনভেস্ট করতে চায় তাহলে ইনভেস্ট করলে কি হবে? সাপ্লাই তো বাড়বেই, ইনভেস্ট যত হবে সাপ্লাই বাড়বে। তো এই কারণগুলোর জন্য সাপ্লাই বাড়তে পারে। তাহলে স্যার এরপরে সাপ্লাই কমতে পারে কখন? এইগুলোকে উল্টে দে, যেখানে ডিক্রিজ ছিল সেইগুলোকে ইনক্রিজ করে দেবে, উল্টে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো তো আমার খাটনি হবে না খুব একটা, তোদের একটু লিখতে হবে, ঠিক আছে? তো তো এই জিনিসগুলোই হবে, শুধু জায়গাগুলো চেঞ্জ করতে হবে, বুঝে নে ব্যাপারটা, জায়গাগুলো চেঞ্জ করতে হবে, আমি যখন করবো বোঝাবো। আচ্ছা আমি ছবিটা মুছে দিয়েছি, তার কারণ আমি লেখার জায়গা পাইনি বলে মুছে দিয়েছি, ঠিক আছে? তো এক্সপ্লেনেশন, ব্যাখ্যাটা ওই ছবির দিকে তাকা, তোরা সবাই খাতায় ছবির দিকে তাকা।
ইনিশিয়ালি অ্যাট প্রাইস P0, শুরুর দিকে প্রাইস কি ছিল? P0। তো যখন P0 ছিল তখন সাপ্লাই কি ছিল? বলছে কোয়ান্টিটি সাপ্লাই কি ছিল তখন Q0, যেটা কিনা এক সাপ্লাই কার্ভ এসএস এর মাধ্যমে দেখিয়েছি। উইথ দ্য শিফট ইন সাপ্লাই কার্ভ শিফট হচ্ছে, কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে না, এখানে সাপ্লাই কার্ভ শিফট হচ্ছে। আগে এসএস ছিল, এখন কি হলো? S1 হয়েছে, ঠিক আছে? তো সাপ্লাই ইনক্রিজেস ফ্রম Q2 Q0 থেকে Q1 হয়েছে, সাপ্লাইটা ইনক্রিজ হয়ে আগে Q0 ছিল, এখন কি হচ্ছে? Q1 হয়েছে, ঠিক আছে? উইথ নো চেঞ্জ ইন প্রাইস, প্রাইসে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে। দা শিফট ফ্রম এসএস টু S1 মানে শিফটটা হচ্ছে এসএস থেকে S1 ইজ নোন অ্যাজ রাইট ওয়ার্ড শিফট, রাইট ডান দিকে শিফট হচ্ছে, ঠিক আছে? ইন সাপ্লাই কার্ভ ডান দিকে শিফট হচ্ছে। তো হয়ে গেল। এবার কই শিডিউলটা বুঝতেই পারছিস, শিডিউলে কি হবে? দেখ প্রাইস তো বুঝতে, এখানে বোঝানোর কিছু নেই। প্রাইস কি হবে? এখানে প্রাইসটা কি হবে? এখানে চেঞ্জ হবে না, প্রাইস সেম থাকবে। প্রাইস সেম থাকবে, তাহলে সাপ্লাই কি হবে? বাড়বে। এর পরের এক্সাম্পলটা যখন আসবে ডিক্রিজ ইন সাপ্লাই, প্রাইস সেম থাকবে তখন সাপ্লাইটা কমবে। এর পরেরটা করব ডিক্রিজ ইন, ইনক্রিজ ইন সাপ্লাই ছিল, ডিক্রিজ ইন সাপ্লাই করব, ঠিক আছে? তো দেখ নেক্সট কি বলেছে এখানে, এরপরে লাস্ট টপিক এটা ডিক্রিজ ইন সাপ্লাই। আগেরটা ছিল ইনক্রিজ ইন সাপ্লাই, এবার হচ্ছে সাপ্লাই ডিক্রিজ, ঠিক আছে? ডিক্রিজ ইন সাপ্লাই। তো কখন সাপ্লাই ডিক্রিজ করতে পারে? এই কারণগুলো রিজন লিখেছি, মানে কখন সাপ্লাই কমতে পারে। সাপ্লাই কখন কমতে পারে? ইনক্রিজ ইন প্রাইস অফ আদার রিলেটেড গুডস, ঠিক আছে? নেক্সট ইউজ অফ অবসোলেট টেকনোলজি। টেকনোলজি যদি তুই মানে পুরোনো দিনের টেকনোলজি ইউজ করিস, তুই যদি নতুন নিউ টেকনোলজি ইউজ করিস তাহলে কি হবে? নিউ টেকনোলজি ইউজ করলে বা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করলে সাপ্লাই বাড়বে, কিন্তু তুই যদি ওল্ড টেকনোলজি ইউজ করিস, ঠিক আছে, অবসোলেট টেকনোলজি ইউজ করিস, তখন তো সাপ্লাই কমবে। তারপর ইনক্রিজ ইন কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, ঠিক আছে, খরচা যত বাড়বে তখন কি হবে? তো সাপ্লাই কমবে। রাইজ ইন এক্সাইজ ডিউটি, সরকার যদি ট্যাক্স বাড়িয়ে দেয় সাপ্লাই কমবে। তারপর ফল ইন সাবসিডি, আগে যেখানে সাবসিডি প্রচুর পাচ্ছে সাবসিডি কমে যায়, তাহলে কি হবে? তোর অফকোর্স সাপ্লাই কমে যাবে। ডিক্রিজ ইন নাম্বার অফ ফার্ম ইন দা মার্কেট, ঠিক আছে, মার্কেটে যদি ফার্ম কমে যায় তাহলে সাপ্লাই অটোমেটিক্যালি কমবে। ধর মাছের বাজার যেটা বলেছিলাম, ধর 1 থেকে 10টা বাজার হয়ে গেল, ধর 10টা বাজার ছিল, ওখানে ধর 3টে বা 4টে বাজার হয়ে গেল, তাহলে সাপ্লাই তো কমে যাবে। 10টা বাজারে যেই সাপ্লাই ছিল 3-4টে বাজারে সাপ্লাই আরো কম হবে, ঠিক আছে? তো তারপর চেঞ্জ ইন গোল অফ প্রোডিউসার ফ্রম সেল ম্যাক্সিমাইজেশন টু প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানে তুই সেল ম্যাক্সিমাইজেশন থেকে যদি প্রফিট ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করিস তাহলে তোর প্রোডাকশন অবশ্যই কমবে, সাপ্লাই কমবে। এবার ওখানে কি ছিল দেখ, এখানে বলছে কি আগে কি ছিল? ইনভেস্টমেন্ট, প্রচুর ইনভেস্টমেন্ট করছিলি, এখানে ইনভেস্টমেন্টটা কাট করে দিলি, কাট মানে ইনভেস্টমেন্টটা তুই কমিয়ে দিলি। তো ইনভেস্টমেন্ট যদি কমিয়ে দিয়ে সাপ্লাই কি হবে? সাপ্লাই কমে যাবে। তো এই ছিল ডিক্রিজ ইন সাপ্লাই। এবার আমি ছবিটা এঁকে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি ছবিটা এঁকে দিচ্ছি, তো এটা টুকে নিয়েছিস, ঠিক আছে? আমি ছবিটা এঁকে দিচ্ছি। তো ছবিটা তোরা আঁকার চেষ্টা কর, অসুবিধা নেই। এক্স ও ওয়াই, এদিকে কি লিখবো বল? এদিকে প্রাইস, এদিকে কোয়ান্টিটি, ঠিক আছে? এইদিকে প্রাইস, ঠিক আছে, এদিকে প্রাইস, তো এদিকে কোয়ান্টিটি। এইবার আমরা জানি সাপ্লাই কার্ভ কেমন হয়? আপওয়ার্ড, এটা হচ্ছে এস এস, ঠিক আছে? তো প্রাইস যখন ওপি, ঠিক আছে, প্রাইস যখন ওপি 0 লিখি, ওপি 0, তখন সাপ্লাই কত ছিল? ও কিউ 0, যেটা কিনা আমরা এ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে? এবার কি হয়েছে? পয়েন্ট টপিকটার নাম কি ছিল? ডিক্রিজ ইন সাপ্লাই। ডিক্রিজ ইন সাপ্লাই মানে সাপ্লাই বাড়বে না কমবে? কমবে। তাহলে সাপ্লাই ও কিউ 0, সাপ্লাই কমবে, এরকম জায়গায় আসবে, তাই তো? এরকম জায়গায় আসবে। তাহলে এরকম করে ওঠ, বুঝতে পারছিস তো? উঠলাম। তাহলে এখন নতুন সাপ্লাই হলো কি? S1, যেটা কিনা বি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা? এই তো ছিল, হয়ে গেল। এটা হচ্ছে OQ1।
তাহলে মেন সাপ্লাই কোনটা ছিল এসএস, এখন সাপ্লাই কোনটা হলো S1 S1, অ্যারো দিয়ে দে। ঠিক আছে, মেন ছিল OQ0, OQ0 তে OQ1 হলো, মানে এদিকে আসছে। তাহলে বুঝতে পারলি ছবি আঁকাটা? এই ছিল ছবি আঁকা। এটাকে বলে, এটা হচ্ছে লেফট ওয়ার্ড শিফট, লেফট ওয়ার্ড। হয়ে গেল টুকেন এটা। এবার এক্সপ্রেশনটা কি বলেছে, ইনিশিয়ালি এট প্রাইস P0, ইনিশিয়ালি প্রাইস কি ছিল P0, ঠিক আছে, তখন কোয়ান্টিটি সাপ্লাই কি ছিল Q0, ঠিক আছে। at supply curve SS1 with the shift in supply curve from SS থেকে S1 S1, supply curve SS থেকে কি হয়েছে S1 S1 হয়ে গেছে। supply decreases from Q0 to Q1, আগে Q0 ছিল, এখন supply decrease এর কথা হচ্ছে Q1 with no change in price, প্রাইসে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আগেই বলেছি প্রাইসে কোনো চেঞ্জ হচ্ছে না। the shift from SS থেকে S1 S1 হয়েছে is known as leftward shift, ঠিক আছে, in supply curve। শিডিউলটা কি ছিল, যেটা আগেই বলেছি, বুঝতে অসুবিধা হবে না, প্রাইস সেম থাকবে কিন্তু সাপ্লাইটা কমে যাবে। প্রাইস যখন 10 টাকা ছিল, সাপ্লাই 100, আবার 10 80 টা কমছে, তারপর 25, তারপর 5, ঠিক আছে তো। আচ্ছা, এবার হচ্ছে মার্কেট সাপ্লাই, ঠিক আছে। আমরা যেমন ডিমান্ড চ্যাপ্টারে পড়েছিলাম মার্কেট ডিমান্ড, ঠিক একই কনসেপ্ট এখানে চলে এসেছে মার্কেট সাপ্লাই। মার্কেট ডিমান্ড কি হয়, মার্কেট ডিমান্ড কি হয় আর মার্কেট, মানে মার্কেট ডিমান্ড আর মার্কেট সাপ্লাই একই জিনিস। মানে মার্কেট ডিমান্ড বা মার্কেট সাপ্লাই কিভাবে তৈরি হয়, ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা সাপ্লাইয়ের কথা যদি বলি, ইন্ডিভিজুয়াল সাপ্লাই। ধর একটা মার্কেটে, ধর একজন ফার্ম, ধর একটা দোকানের, ধর একটা মার্কেটে ধর 3টে দোকান আছে, প্রথম দোকানে তার এত সাপ্লাই, দ্বিতীয় দোকানের এত সাপ্লাই, তৃতীয় দোকানের এত সাপ্লাই, 3টে সাপ্লাইকে মেলালে হয়ে যাবে মার্কেট সাপ্লাই। বোঝা গেল? আমরা যখন মার্কেট ডিমান্ড পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে আমি বাজারে যাচ্ছি, আমার ডিমান্ড এটা আছে, আর একজনের ডিমান্ড এটা আছে, তো দুজনের ডিমান্ড যোগ করলে তাকে বলে মার্কেট ডিমান্ড, ঠিক আছে তো। এখানে কি বলছে, কোয়ান্টিটি অফ আ কমোডিটি, যেই কমোডিটির কথা বলছি সেই কমোডিটির কোয়ান্টিটি, দ্যাট অল দ্য ফার্মস, যতগুলো মার্কেটে যতগুলো দোকান আছে, মার্কেটে যতগুলো দোকান আছে, ঠিক আছে, দ্যাট অল দ্য ফার্ম ইন আ মার্কেট, মার্কেটে যতগুলো ফার্ম আছে বা যতগুলো বলতে পারি যতগুলো দোকান আছে, আর উইলিং টু সেল এট ডিফারেন্ট প্রাইসেস ডিউরিং আ গিভেন পিরিয়ড অফ টাইম আর কল্ড মার্কেট সাপ্লাই। কিছুই না, এখানে মার্কেট সাপ্লাই বলতে গেলে কি বলতে হবে, মার্কেটে যতগুলো দোকান আছে, বুঝতে পারছি, মার্কেটে যতগুলো দোকান আছে, তো এক একটা দোকানে এক একটা সাপ্লাই, সবকটা সাপ্লাইকে মিলা মার্কেট সাপ্লাই হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি? ধর সাপোজ ধর কি বললাম, দমদমের মার্কেটে, ঠিক আছে, মাছের বাজার, ঠিক আছে, ধর একজন একটা দোকান এ, ঠিক আছে, ও এতগুলো মাছ বিক্রি করে, দোকানদার বি এতগুলো মাছ বিক্রি করে, দোকানদার সি এতগুলো মাছ বিক্রি করে, তো তিনজনের টোটাল যতগুলো মাছ বিক্রি হলো ওটাকে বলে মার্কেট সাপ্লাই। বোঝা গেল তো? মার্কেট ডিমান্ডও এরকম ছিল। তো মার্কেট সাপ্লাই শিডিউল, শিডিউলটা কি বলছে, কিছুক্ষণ আগেই বলছে শিডিউল মানে টেবিল, ট্যাবুলার ফর্ম, বলছে ইট ইজ আ ট্যাবুলার প্রেজেন্টেশন শোয়িং the quantities of a commodity, কোনো একটা কমোডিটির কোয়ান্টিটি that all the farm in a market are willing to sell at different prices at a given period of time। একই লেখা আছে, শুধু একটা টেবিলের মাধ্যমে দেখাবো, ব্যাস শুধু টেবিলের মাধ্যমে দেখাবো, হয়ে যাবে তোমার মার্কেট সাপ্লাই শিডিউল। দেখ কি লেখা আছে, প্রাইস, আমি যেটা বলছিলাম প্রাইস, এটা লেখা আছে প্রাইস, আর এটা কি লেখা আছে, ধর এ মানে ধর একটা দোকানদার বা একটা ফার্ম, এ হচ্ছে একটা ফার্ম, ওর সাপ্লাই কত, বি একটা দোকানদার, ওর সাপ্লাই কত, সি একটা দোকানদার, ওর সাপ্লাই কত। আরে এ দোকানদারের সাপ্লাই, বি দোকানদারের সাপ্লাই, সি দোকানদারের সাপ্লাই, 3টে সাপ্লাইকে যোগ করো হয়ে যাবে মার্কেট সাপ্লাই। ঠিক আছে তো। প্রাইস যখন 10 টাকা দাম, এটা নিশ্চয়ই এটা বোঝানোর ব্যাপার নেই, দাম দেখ আস্তে আস্তে কি হচ্ছে, দাম কমছে, তাহলে এর সাপ্লাই দেখ আস্তে আস্তে কমছে, বির সাপ্লাই কমছে, সির সাপ্লাই কমছে। মার্কেট সাপ্লাই কি বললাম স্যার, আপনি 100 আর 8 কত হলো, 180 আর 60 যোগ করে কত হলো 240, 90 70 50 যোগ করে কত হলো 210, 80 60 40 যোগ করে কত হলো 180, 70 50 30 যোগ করে কত হলো 150, আর 60 40 20 যোগ করে কত হলো 120 হয়ে গেল।
লাস্ট রইল মার্কেট সাপ্লাই কার্ভ। কার্ভ মানে কি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাই বলেছিলাম। তো এখানে কি বলছে? ইট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন showing the quantities of a commodity. ঠিক আছে? all the firms in a market are willing to sell at different prices at a given period of time. Graphically it is the horizontal summation. horizontal মানে এরকম ভাবে যাবে, ভার্টিক্যাল তো এরকম হতো, horizontal summation of all individual supply curve। এটাই হচ্ছে কি লেখা আছে? মার্কেট সাপ্লাই কার্ভ। ঠিক আছে? তো এইটার ছবিটা তোরা বাড়িতে এঁকে আমাকে দেখাবি। ছবি আঁকাটা কোনো কঠিন জিনিস নয়, আমি বলে দিচ্ছি। ছবিটা বাড়িতে নিজে প্র্যাকটিস করবি। ঠিক আছে? তো এটা এরকম বড় দাগ দিতে হবে, একটু বড় দাগ দিতে হবে। ঠিক আছে? তো এইদিকে কি হবে? এক্স ও ওয়াই, এদিকে জানিস প্রাইস হয়, আর এদিকে কি হবে? কোয়ান্টিটি। ঠিক আছে? তো প্রাইস কি ছিল? 6 থেকে পুরো 10 অবধি, তাই তো? তো ধর আমি যদি এটা 10 করি, 9, 8, 7, ঠিক আছে? তো 6, 7, 8, 9, 10 এই হলো। আর এখানে কোয়ান্টিটি গুলো কত আছে দেখ, সব থেকে ছোট কত আছে? কোয়ান্টিটি 20, আর সবচেয়ে হাইয়েস্ট কত আছে? 240। তো মোটামুটি একটা আইডিয়া করে নিবি, মানে যত আইডিয়া করতে হবে তত ভালো হবে। 20, তাই তো? 20 পর ধর 20 অনেকটা ছোট হয়ে যাবে, বুঝিস তো? আমরা না 50 নিই, বেটার হবে। 50, ধর এটা 100, ঠিক আছে? তো এটা 150, ঠিক আছে? এটা 200, আর এটা ধর 250। বুঝতে পারছিস তো? 50, 100, 150, 200, 250। কেমন আঁকা হবে তোরা বুঝতে পারছিস না, বাট এটা করলে তুই নিজে আঁকতে পারি, কাউকে কোনো কিছু দেখার দরকার নেই। এটা করলে তাহলে দাম যখন 10 টাকা, বল চাহিদা কোয়ান্টিটি কত ছিল? 100, কোয়ান্টিটি ছিল 100। ঠিক আছে? তো তারপর যখন 9, বা তুই যখন 9 তখন কত ছিল বল? 90। 9 কত ছিল? 90 মানে এরকম জায়গায়। তো বুঝতে পারছিস? এইভাবে তোকে আঁকতে হবে। 9 মানে এটা, তাহলে কত? কোয়ান্টিটি হচ্ছে 90। ঠিক আছে? তো 8 কত হচ্ছে? একটু আঁকাটা কেমন হবে তার পেছনে কারণ হচ্ছে, কারণ আমি অনেকটা ছোট জায়গা, যত বড় নিয়ে করবি তাহলে বুঝতে পারবি, সুবিধা হবে। 8 কত ছিল? 80। 8, তাহলে 80 কোথায়? ঠিক আছে? 7 কত? 70। ঠিক আছে? তো আর 6 কত? 60। বুঝলি ব্যাপারটা কেমন হলো? যেমন স্কেলে করবি ঠিকঠাক আঁকা হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে বুঝো। হ্যাঁ বল। সোজা তাহলে দেখতে পেলি কাপটা কেমন হচ্ছে? আস্তে আস্তে আপওয়ার্ডিং হচ্ছে, দেখিস? আপওয়ার্ড হলো। তো মোটামুটি বুঝে আঁকতে হবে তোকে। এবার যখন তুই বিটা করবি দেখবি এরকম ভাবে কিছু একটা যাবে। ঠিক আছে? আর যখন সিটা করবি তখন এরকম ভাবে যাবে, আর যখন লাস্টেরটা করবি তখন এইভাবে ট্যাচটাম হয়ে যাবে। করে দেখতে হবে তোকে। এইটাই বলছি, তুই যখন বাড়িতে প্র্যাকটিস করবি, সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে তুই মাপ নিয়ে করবি, তাহলে বুঝতে পারবি। পরীক্ষায় কিন্তু মাপ নিয়ে করতে হয় না, তুই ওইটা বাড়িতে প্র্যাকটিস করার পর তুই বুঝে যাবি কেমন দাগটা হয়। ঠিক আছে? বুঝতে পারলি তো? তো এটা বাড়িতে এঁকে নিবি।